প্রসেনজিৎ না পরমব্রত? আদিত্য বিক্রম সেনগুপ্তের মায়ানগর না কৌশিক গাঙ্গুলির অযোগ্য? 50তম ছবিটা তো আমার করার কথা ছিল। হ্যাঁ, আমি যা বলি অনেস্টলি বলি। তো মোটামুটি তুমি 47 বছর বয়সে 30খানা ছবি করে ফেলেছো এবং 15 বছরের তোমার কেরিয়ারে, তাই তো? হ্যাঁ। জীবনে আর কি চাও? আরো দূরে চলো যাই। ও নমস্কার, নিবেদিতা অনলাইনে আমি নিবেদিতা দে আপনাদের স্বাগত। আজ আমি যার বাড়িতে এসছি তার নামটা আমি বলবো না এক্ষুনি, আপনারা তো দেখতেই পাচ্ছেন। শুধু একটা কথাই বলি, সব পাখি ঘরে ফেরে, সব নদী ফুরায়, জীবনের সব লেনদেন। আমার মহা সৌভাগ্য যে সৃজিত মুখোপাধ্যায় নিবেদিতা অনলাইনের ক্যামেরার সামনে এলেন। হ্যাঁ, মুখোমুখি বসিবারটা হচ্ছে না, একটু অ্যাঙ্গেল করে আমরা বসেছি, বাকিটা ঠিক আছে। মানে সৃজিত মুখোপাধ্যায়কে ক্যামেরার সামনে বসানো হচ্ছে, অমিতাভ বচ্চন আর রেখাকে একসঙ্গে ফটোশুট করানো শুরু। ওটা এআই অলরেডি কুম্ভতে করে দিয়েছে, কুম্ভ জলে। হ্যাঁ, রেখা অমিতাভকে স্নান করিয়ে দিয়েছে, কিন্তু সৃজিতের কে এইখানে যে আমার পাওয়া, সেটা আমার মনে হয় তপস্যারই আমার ফল। সৃজিত একদম এরকম ব্যাপার না। তুমি যখনই আমায় বলেছো, আমি তোমায় সময়টাও বলেছি যে কোন সময় করা যায় এবং সেই সময়ই হচ্ছে, ওরকম না। সৃজিত, তোমাকে আমার চ্যানেলে নিবেদিতা অনলাইনে স্বাগত। থ্যাংক ইউ সো মাচ। তোমার ছবি কালকে আসছে, আমরা আগেরটা দেখেছি, সেই জন্য আমাদের ইন্টারেস্টটা আরো বেশি। হেমলক দেখেছি, সেখানে আত্মহত্যার ব্যাপার ছিল। এখানে যে জিনিসটা, সেটা আত্মহত্যাই, কিন্তু নিজে পারছে না, অন্যকে দিয়ে সে নিজেকে খুন করানোর চেষ্টা করছে। অদ্ভুত ব্যাপার, অদ্ভুত বলবো না তার কারণ এটা তো অ্যাঞ্জেলিনা জোলির। হ্যাঁ, এবং সেটার জন্য ব্যাপারটা আরো অদ্ভুত, কারণ হেমলক, ঠিক আছে, হেমলক ছিল এক ধরনের প্রো লাইফ ছবি, যেখানে খারাপ থেকে টেনে তুলে উনি বোঝাতেন যে আত্মহত্যা কোনো সলিউশন হতে পারে না। খুব ইন্টারেস্টিং একটা প্রো লাইফ ছবি, জীবনমুখী সেই অর্থে ছবি। কিল বিল সোসাইটি যে ঘটনা থেকে অনুপ্রাণিত, সেটা অদ্ভুত শুধু নয়, সেটা রিয়েল লাইফে ঘটেছে বলে আরো বেশি অদ্ভুত। কারণ এই ঘটনাটাই যদি আমি শুধু চিত্রনাট্যে আমার মস্তিষ্ক প্রসূত হতো, লোকে বলতে এরকম হয় নাকি। ঠিকই, কিন্তু কথা হচ্ছে এরকম শুধু হয় না, এরকম একটা বিখ্যাত মানুষের জীবনে ঘটেছে, এবং এটা মানে পৃথিবী বিখ্যাত একজন মানুষ, আর ঘটনাটাও সর্বজন বিদিত। 1994 সালে যখন অ্যাঞ্জেলিনা জোলির বয়স ওই 19 মতো, তখন উনি অবসাদে ভুগে আত্মহত্যা প্রবণ হয়ে পড়েন, এবং একটি ভাড়াটে খুনি, কন্ট্রাক্ট কিলার, তাকে নিযুক্ত করেন তাকে মারার জন্য। কারণ ওনার মনে হয়েছিল যে ওনার পরিবার তার এই আত্মহত্যাটাকে ঠিকভাবে নিতে পারবে না, মানে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়বেন। এটা যদি অ্যাক্সিডেন্ট হিসেবে, দুর্ঘটনা হিসেবে দেখানো যায়, তাহলে বোধহয় প্রকোপটা অনেক কম হবে এই ঘটনা। তাই তিনি একজন ভাড়াটে খুনিকে নিযুক্ত করেছিলেন ওনাকে মারার জন্য, মানে অ্যাঞ্জেলিনা জোলিকে মারার জন্য। এই ঘটনাটা ঘটে 1994 সালে। 2001 সালে পৃথিবী এটা জানতে পারে, গোটা পৃথিবীতে এই খবর ছড়িয়ে পড়ে এবং লোকজন শকড হয়ে যায়। তো এই ঘটনাটাই হলো কিল বিল সোসাইটির বীজ। এবং আমরা বহুদিন ধরে ভাবছিলাম হেমলককে সিকুয়েল করব, কিন্তু এই ঘটনাটা জানতে পারার পর আমরা ডিসাইড করে দিস উইল বি দ্য প্লট। এবার আমরা ট্রেলার দেখেছি, আমরা টিজার দেখেছি, আমরা গান দেখেছি, তো আমরা এটা বুঝতেই পারছি যে কন্ট্রাক্ট কিলার, সেই কন্ট্রাক্ট কিলারের ভূমিকায় এখন আনন্দকর, এবং আনন্দকর তার নাম পাল্টে ফেলে মৃত্যুঞ্জয় কর করে ফেলেছে। কেন সে তার নাম পাল্টালো, কিসের জন্য তার এই পরিবর্তনটা ঘটলো, কেন সে একটা প্রো লাইফ মানুষ থেকে এখন একটা কন্ট্রাক্ট কিলার হয়ে গেছে, সেইটার জন্য কিন্তু কালকে জানার জন্য সেটা কালকে দেখতে হবে, রূপলী পর্দায় চোখ রাখতে হবে। এবার আমার বক্তব্য হচ্ছে যে একটা বেশিরভাগ পোস্টারেই আমরা দেখছি পরম এবং কৌশানীকে, কিন্তু একটি গয়নার বিজ্ঞাপনে আমরা দেখছি সন্দীপ্তা আর পরমব্রতকে। এটার একটু এটার কারণ একেবারেই ব্যবসায়িক। আচ্ছা, তার কারণ হলো যে
সন্দীপতার এখানে ভূমিকাটা সন্দীপতা খুব ইন্টারেস্টিং একটা রোলে আছে। আচ্ছা। সন্দীপতা কৌশানীর দিদির রোল করছে আচ্ছা এবং আমার মানে এটা সন্দীপতা স্পেশাল অ্যাপিয়ারেন্স, বাট আমি সন্দীপতাকে এটা বলেছিলাম যে তোকে আমি মানে রোলটা যে প্রচুর সিনস প্রচুর স্ক্রিন প্রেজেন্স তা নয়, কিন্তু ওই 4টে বা 5টা সিনে তোকে একটা প্রচন্ড কমপ্লেক্স চরিত্র গঠন করতে হবে, চরিত্রায়ন করতে হবে। সো এইটার জন্য আই নিডেড ভেরি গুড অ্যাক্ট্রেস। এবং আমার সন্দীপটার চোখ খুব এক্সপ্রেসিভ লাগে। হ্যাঁ সো সন্দীপটাকে বলেছিলাম তুই প্লিজ এটা কর, তো সন্দীপটা রাজি হয়। এই বিজ্ঞাপনের ব্যাপারটা হলো যে কৌশানীর অন্য আরেকটি গয়নার কোম্পানির সঙ্গে ওর একটা চুক্তি আছে, তার মধ্যে সন্দীপতা এবং পরম তাদেরকে নিয়ে করা হচ্ছে। বুঝতে পেরেছি। খুব সুন্দর হয়েছে পোস্টারটা, আমি দেখলাম। Thank you. খুব সব জায়গায় হোর্ডিং গুলো খুব জলজল করছে। Thank you. একটা ক্যাবলা প্রশ্ন আছে। হ্যাঁ হ্যাঁ কি ক্যাবলা প্রশ্ন? ক্যাবলা প্রশ্নটা হচ্ছে যে ধরো এই যে কৌশিকদা বা ধরো আমাদের শিবু, হ্যাঁ মানে শিবপ্রসাদ, এরা ধরো তুমি প্রসেনজিৎকে নিয়েও কাজ করেছো, ঋতুপর্ণাকেও রাজকাহিনী অনেকগুলো অনেক নানা রকম তো তুমি এই যে এদের জুটিটা, হ্যাঁ এটার এই দুটো ছবি করলো, ও একটা ছবি করলো, এবং কৌশিক দাটা বললেন আমি কি 50 নম্বরটা ছেড়ে দেবো বলে এরকম করলেন। তোমার কখনো এদের জুটিকে নিয়ে কোনো কাজ হ্যাঁ, করতে ইচ্ছে করে না? 50তম জুটিটা 50তম ছবিটা তো আমার করার কথা ছিল। ও আমার কাছে এসেছিল এবং আমি একটা গল্পও বলেছিলাম, কিন্তু গল্পটা শুনে বুম্বাদা ঋতু এত ভয় পেয়ে গেল, তারপর আর খুন খারাপি এসব ছিল নাকি? হ্যাঁ প্রায় 1 মাস ফোন ধরেননি। আমার গল্পটা ছিল দুটো সিরিয়াল কিলারের প্রেমের গল্প। ও খুব ভালো তো। হ্যাঁ, দুজন সিরিয়াল কিলার, তারা মানে যেরকম সিরিয়াল কিলাররা মানুষ খুন করে ওরাও করে, এবং তাদের দেখা হয় এবং তারা ওই খুনোখুনির মাধ্যমে একে অপরের প্রেমে পড়েন এবং প্রেম নিবেদন করেন, এবং তাদের ফ্যামিলিও সিরিয়াল কিলারদের ফ্যামিলি। সেটা একটা খুব ডার্ক কমেডি গোছের একটা ছিল। ও কমেডি ছিল? হ্যাঁ, ডার্ক রোমান্টিক কমেডি, যেখানে একটি দুজন সিরিয়াল কিলারের প্রেমের গল্প এসেন্সিয়ালি। তো সেইটা বলার পর কয়েকটা উদাহরণ দেওয়ার পর সিকোয়েন্স শোনার পর দুজনে এমন ভাবে আরে এটা তো কিছুতেই মানুষ নেবেন না, এত ভায়োলেন্স, এটা তো বাঙালিরা পছন্দ করে। প্রতিটা খবরের কাগজে তো এখন তো সারাক্ষণ এইগুলো চলে। এই সেই না মানে বাট জেনারেলি আমাদের ইমেজ, রোমান্টিক ইমেজ, ও আচ্ছা ইমেজের একটা ব্যাপার সেটা ব্যাপার, প্লাস অলসো মানে দ্য কমার্শিয়াল ফিজিবিলিটি। এবার আমি বললাম যে দেখো আমি তো কোনোদিন মানুষ কি নেবে বা মানুষ কি খাবে এটা ছবি গল্প ফাঁদিনি, এবং তোমার এই মানে আনপ্রেডিক্টেবল হওয়াটার জন্যই মানুষ বোধহয় আকর্ষণটা আছে। হ্যাঁ কি দেখে এসে তো ভীষণ রেগে যায়, কি করলো, না কিন্তু যায় দেখতে। হ্যাঁ, কিন্তু আমি একটা জিনিস বলেছিলাম বুম্বাদা ঋতুকে যে দেখো যারা একদম সাফল্যের শীর্ষে, যারা সাকসেসফুল, তারা যদি ঝুঁকি না নেয়, তারা যদি সেফ খেলে যায় ছবির পর ছবি, তাহলে শাহরুখ কাজল কিন্তু নিয়েছে ঝুঁকি। হ্যাঁ, আমি সেটাই বলছি যে দুজনেই কি নেওয়াটা একটু জরুরি। আমার কাছে আমার মনে হয় যে যেটা ইচ্ছা করছে নানান রকম করা উচিত। এবার কিছু ওয়ার্ক করবে, কিছু করবে না, বাট দ্যাট ডাজন্ট ম্যাটার। এট লিস্ট তোমার ফিল্মোগ্রাফির মধ্যে সেই রেঞ্জটা তো থাকবে। আর নো ওয়ান উইল অ্যাকিউজ ইউ অফ বিং সেফ, প্লেইং ইট সেফ। সেইটা আছে। আচ্ছা, এবার তোমায় জিজ্ঞেস করি, তোমার নিজের ছবিগুলোর মধ্যে তোমাকে যদি বাছতে দেওয়া হয়, এই সব কটা কিছু ক্যাবলা প্রশ্ন একটু আছে, বাছতে দেওয়া তোমার দুটো ছবি, তুমি কি বাছবে? দুটো ছবি আমি বাছতে পারবো। কটা বাছতে পারবে? 10টা। আচ্ছা 10টাই বাছো, কারণ তোমার তো প্রায় 30টা, 10টা বাছা যায়। আচ্ছা, আমি বাঁচবো 22শে শ্রাবণ, জাতিস্বর, চতুষ্কোণ, সত্যি বলে সত্যি কিছু নেই, পদাতিক, এই 5টা প্রথমে বাঁচবো। তারপরে বাঁচবো রাজকাহিনী, এক যে ছিল রাজা, উইঞ্চিদা। হ্যাঁ, এইটা তো আমি তো বইটা ওয়েট করছিলাম। রাজকাহিনী, এক যে ছিল রাজা, উইঞ্চিদা, নির্বাক, আর 10ম ছবিটা ইদার গুমনামি বা শাহজাহান রিজেন্সি, দুটোর মধ্যে একটা বাঁচবো। অটোগ্রাফটা বাছলে না? না। আচ্ছা,
আবুলিশ, ও আবুলিশ পরে ওটা, তাই তো? বরাবর, হ্যাঁ। দেখো অটোগ্রাফ, আচ্ছা, এখন অটোগ্রাফ করলে তুমি কাকে নিতে? আমি সেটা বলছি যে অটোগ্রাফের সাথে না অন্য কোনো ছবির তুলনা করা খুব মুশকিল। হ্যাঁ, কারণ প্রথম first ছবিটা time, না, হ্যাঁ। ওটা একটা অন্যরকম প্রথম ব্যাপার। সন্তানের প্রতি একটা অনাড়ে থাকে। ওটার সাথে আমি বাকি ছবিগুলোকে ওটা আলাদা ব্যাপার। হ্যাঁ, প্রথম প্রেমের মতো। বলছি যে তুমি এখন যদি অটোগ্রাফ করতে কাকে নিতে এই মুহূর্তে, 2025-এ? কালকে কিল বিল বেরোবে। এখন অটোগ্রাফ করলে অনেস্টলি বল। হ্যাঁ, আমি যা বলি অনেস্টলি বলি, এখন অটোগ্রাফ করলে জিতকে নিতাম। ওকে। বেঙ্গল চ্যাপ্টার দেখেছো? নিশ্চয়ই দেখেছো। না, খাকি এখনো দেখা হয়নি। কিল বিলের প্রমোশনের জন্য এখনো দেখা হয়নি। Must watch কিন্তু। জিতকে নিতাম। জিতকে নিতে, হ্যাঁ। আইদার জিতকে নিতাম বা দেবকে নিতাম, ইদার অফ দ্য টু, বিকজ আমার মনে হয় ওই বয়সটা, যে বয়সে অরুণ চ্যাটার্জিকে 2010-এ আমি ধরেছিলাম, ওই বয়সটা এদের সঙ্গে ম্যাচ করছে। এদের দুজনেরই ওই বয়সটা এখন। আর নন্দনার জায়গাটা? নন্দনার জায়গাটা নিতাম সোহিনী সরকার। ওকে। সৈনিকে কাজ করতাম। আর শুভব্রতর জায়গাটা নিতাম ঋত্বিককে। আচ্ছা, ঋত্বিক চক্রবর্তী। ঋত্বিক একটা অদ্ভুত, দারুণ না? ঋত্বিক দারুণ। দারুণ কিন্তু, না? সো দেব বা জিৎ, সোহিনী আর ঋত্বিক, এই হতো আমার এখনকার কাস্টিং। আচ্ছা, তোমার বাংলা পুরনো 3টে ভালো ছবি যদি বাঁচতে বলা হয়? বসন্ত বিলাপ, নায়ক, হ্যাঁ। আর গল্প হলেও সত্যি। সত্যি 3টেই তুমি যা বললে না, 100 বার করে দেখা যায়। 3টে বাংলা গান। 3টে বাংলা গান, পুরনো না নতুন? পুরনো। পুরনো, আচ্ছা। পুরনো 3টে বাংলা গান হলো, একটা হলো এই যে পথের এই দেখা, একটা গান আছে হেমন্ত মুখোপাধ্যায়, আমার খুব প্রিয়। আচ্ছা, বড় একা লাগে, মান্না আচ্ছা, দের। হ্যাঁ। থার্ড গানটা আমি বলবো আরো দূরে চলো যাই, ও, তনু জানি। আশা ভোসলে। আচ্ছা, ছেলেবেলার কি কি তোমার সব স্মৃতি ফিরে ফিরে আসে? ছেলেবেলার স্মৃতি ফিরে আসে ডেফিনেটলি। ওই গলিটা আমি বহুবার তারপর গেছি, ইন্দ্রায় রোডের যে গলির প্রচুর স্মৃতি আছে। এবং গলিটা আমার ছোটবেলাটা কেটেছে, তো এখন যা গিয়ে মনে হয় গলিটা খুব ছোট, শ্রিঙ্ক করে গেছে। তখন বিশাল লাগতো, যেটা হয় যে হ্যাঁ, গেলে দ্বিতীয়বার গেলে তো সবই ছোট হয়ে যায়। সেই স্মৃতি ফেরত আসে। ক্রিকেট খেলার স্মৃতি ফেরত আসে রাস্তায়, ওই ভবানীপুরের রাস্তায়। তারপরে সুইস পার্কে শিফট করার পর এখানে হাউজিং এর প্রচুর স্মৃতি আছে, পুজোর স্মৃতি। আচ্ছা, তোমার এই যে 15 বছরের রাইডটা, মানে যে ফিল্ম কেরিয়ারের রাইডটা, তার আগে তুমি ব্যাঙ্গালোরে চাকরি করেছো, ওটা সবাই জানে, দোল্লা, সাউথ পয়েন্ট, ওগুলো নিয়ে আমি যাচ্ছি না। এই যে 15 বছরের রাইডটা, এটা কি তোমার রোলার কোস্টার রাইড, মেরিগো রাউন্ড রাইড, নাকি তোমার একটা জায়ান্ট ফিল্ড রাইড, নাকি স্মুথ রাইড? কোনোটাই না। আমার মনে হয় না এটা একটা, আমার মনে হয় এটা একটা লাইক কি বলবো, জাহাজের যাত্রা বলতে পারি। আচ্ছা। জাহাজের যাত্রা, এবং প্রত্যেকটা সিনেমা ধরে নাও একটা করে বন্দর, তো নানান বন্দরে থামতে থামতে জাহাজ চলেছে। মানে তোমরা খুবই সুখস্মৃতি, মানে কোনো জার্ক নেই। না দেখো, জাহাজ সমুদ্রতে একটু উথাল পাতাল থাকবে, সেটা তো থাকবে। তুমি কালকে যেমন পতন শুনে বললে পতন, উত্তর পতন বলে তো পতন। আচ্ছা, এবার তোমাকে একটা কথা জিজ্ঞেস করি, যে তোমার সমস্ত ছবিগুলোর মধ্যে, তোমার ছবিগুলো তো সব অন্য রকমের ছবি হয়, এবং তুমি কখনোই মানে ইন জেনারেল ছবি বলে যেগুলো হয় সব কখনোই করনি। আমি জানি না মানে জেনারেল ছবি কি, মানে আমি মেইনস্ট্রিম কমার্শিয়াল না হলেও, আচ্ছা, ধরো সপ্তপদী, হারানো সুর, আমি ওইটা বলছি। সেগুলো তো যথেষ্ট কমার্শিয়াল ছবি। হ্যাঁ, কমার্শিয়াল ছবি। এবার আমার মনে হয় যে বাংলা ছবির ধারা পাল্টাতে পাল্টাতে এসছে, তো ওই সেই পাল্টানোর মধ্যে নদীর মতো একটা স্রোত গেছে। সেই স্রোতে কখনো খরস্রোতা, কখনো একটু ঢিমে তালে। সো 90-এর পর থেকে যে ধারা শুরু হলো, সেখানে আমরা দেখলাম সমান্তরাল ভাবে ঋতুদা, তার আগে থেকে রিনাদি অবভিয়াসলি ছবি করছেন, কিন্তু 90-এর দশকে ঋতুদা, রিনাদি, গৌতম দা এবং
বুদ্ধদেব দাশগুপ্ত, এই চারজন যে একটা ধারার ছবি করতে শুরু করলে, মানে প্যারালাল কমার্শিয়াল পাশাপাশি যখন চলছে, এবং সেখানে সমান্তরাল ছবি কিন্তু প্রচন্ড স্ট্রং হয়ে উঠেছে। সেটা করতে করতে তারপর এবং আমরা কমার্শিয়ালটা আস্তে আস্তে একটু সরতে শুরু করেছে। কিন্তু না, তখনও সরতে শুরু করে, তখনও জাঁক জমিয়ে। আরে তখন কমার্শিয়ালে না না, হরদা, হ্যাঁ, স্বপন সাহা, সুজিত দা, হ্যাঁ, অনুপ দা, তিনারা চুটিয়ে কাজ করছেন, এবং সে হই হই করে ছবি চলছে, রমরম করে ছবি চলছে 90 এবং 2000-এর অনেকটা আর কি। সো সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় 2000-এ এসে ব্যাপারটা একটা অন্যদিকে টার্ন নিল। সেখানে যা চকচকে হলো কমার্শিয়াল ছবি, কিন্তু একই সাথে দক্ষিণ ভারতীয় ছবির রিমেক হওয়া শুরু হলো। সো সেই রিমেকের সময় থেকে করতে হতে তখন দুম করে আবার একটু বং কানেকশন, একটু অনুরণনের জায়গা থেকে হালকা একটা চেঞ্জ, হ্যাঁ, টনিদা, অঞ্জনদা হালকা একটা চেঞ্জের দিকে এগোতে শুরু করলো। এই আবহমান বাংলা ছবির ধারায় কোথাও একটা গিয়ে 2010-এ আমি অটোগ্রাফ করলাম, এবং সেটা বলা হয় যে একটা ওয়াটারশেড ছবি, একটা যুগ, একটা অধ্যায়, একটা গেম চেঞ্জার। একদম। সো এইটা কিন্তু কনসিয়াসলি হয়নি, মানে আজ অব্দি আমি কনসিয়াসলি কিন্তু কোনো ছবিই বানাইনি যে এই ছবিতে নায়ক নায়িকা থাকবে, থাকবে না, এইটা হবে, ওইটা হবে না, এগুলো এটা দর্শক খায় বা এখন দর্শক খাচ্ছে। না না, সেটা তুমি কখনোই করনি, মানে কোনো ছবিতেই দর্শক খাওয়া খাইয়ের ব্যাপার নেই। হ্যাঁ, এবার এটা খুব স্বতঃস্ফূর্ত ভাবে এসছে, এবং সেটা আমরা যারা খেয়েছি, যারা খায়নি, কিন্তু অনেক বেশিরভাগটাই খেয়েছে লোকে। এই যে স্বতঃস্ফূর্ত ভাবে আসা, এইটার মধ্যে একটা কোথাও আমার মনে হয় বড় হয়ে ওঠাটা আছে, যাপনটা আছে। এবং সেই যাপনের মধ্যে অবভিয়াসলি আমি বাবা মার কথা বলবো। তারা খুব ছোট বয়স থেকেই আমায় কোনো একটা স্পেসিফিক ধরনের সিনেমা বা সঙ্গীত বা বইয়ের প্রতি আবদ্ধ বা বইতে আবদ্ধ রাখেননি। তারা বলেছে যে হ্যাঁ, সবই দেখবে। মানে আমাদের বাড়িতে সব ধরনের সিনেমা চলতো, আমাদের বাড়িতে সব ধরনের গানের পরিবেশ ছিল। মানে আমার, আর তুমি যেখানে থেকেছো চারপাশে সিনেমা হল, আমার জন্ম ইন্দিরা রোডে, তোমার ভারতী, ওদিকে বিজলি, ওদিকে ভারতীর উল্টো দিকের গলি, এইদিকে, আর ওইদিকে ইন্দিরা সিনেমা, এদিকে পূর্ণ, ওইদিকে বিজলি, তারপরে একটু দূরে গিয়ে বসুশ্রী, উজ্জ্বলা, কালিকা, আবার এদিকে গেলে রূপালী, এদিকে। সো একদম সিনেমা পাড়া জন্ম আমার, সিনেমা পরিবেষ্টিত একটা পরিবেশে, এবং ওই অঞ্চলের সব মানুষের মধ্যেই একটা সিনেমার একটা আছে। হ্যাঁ, কিন্তু তার চেয়ে বড় কথা যেটা হচ্ছে বাড়ির ভেতরে কি চলছে, বাড়ির ভেতরে টিভিতে সব ধরনের সিনেমা চলতো, সব ধরনের একটা সামগ্রিক কৃষ্টিগত জায়গা থেকে উঠে আসা একটা পরিবার আমাদের ছিল। এবং সেখানে উত্তম সুচিত্রা যেমন চলছে, আমার মনে আছে দুপুর 1:30 স্লটে দক্ষিণ ভারতীয় অ্যাওয়ার্ড উইনিং যে ছবিগুলো, মণিরত্নম হোক, মালু মহেন্দ্রুর হোক, সেগুলো চলছে। তারপরে বিদেশি ছবি চলছে, ক্লকওয়ার্ক অরেঞ্জ দেখেছিলাম খুব কম বয়সে, আমার মনে আছে। তো আমি বলছি যে ওয়ার্ল্ড সিনেমা, ইন্ডিয়ান সিনেমা এবং বাংলা সিনেমা এবং ইংরেজি সিনেমা, অ্যাডভেঞ্চার, আফ্রিকান সাফারি হোক, হাটারি হোক, হ্যাঁ, বেনহার হোক, সেগুলো আমরা গ্লোবে, নিউ এম্পায়ারে দেখতে যেতাম। সো সব ধরনের সিনেমা এবং সব ধরনের সঙ্গীতের, আমার বাবা সুদিন দাশগুপ্ত ছাত্র ছিলেন, আমার পিসি আরতি মুখার্জি, হ্যাঁ, আমার পিসি আরতি মুখার্জি, আমার মা কল্যাণী রায়ের ছাত্র ছিলেন, সেটার, হ্যাঁ, ওই কর্নারটাতে তো উনি থাকতেন। তো খুব সাংগীতিক একটা পরিবেশে আমি বড় হয়েছি। সো আমার ছবিতে সঙ্গীতের প্রভাব বা আমার ছবিতে সঙ্গীতের জায়গা বা ইম্পর্টেন্স বা গুরুত্ব বা এইটা কিন্তু এটারও ওই যাপন থেকে আসছে। আর আমার বিবিধ বিষয়ে ছবি করার যে জায়গাটা, সেটাও কিন্তু এই যাপন থেকে আসছে। মানে আজকে অটোগ্রাফ করলাম, মানে অটোগ্রাফ অনেকদিন ধরেই আমি করার ইচ্ছে ছিল, কারণ নায়ক ছবিটা আমার খুব প্রিয়। নায়ক ছবিটা আমার মধ্যে ছিল, এবং আমি এত প্রিয় একটা ছবি
অটোগ্রাফ ওয়াজ কাইন্ড অফ গুরু দক্ষিণা, ট্রিবিউট মতো, যেটা ইনফ্যাক্ট শুভব্রত অটোগ্রাফের মধ্যেই বলে অরুণ চ্যাটার্জিকে। সো অটোগ্রাফ দিয়ে শুরু হলো, বাট নেক্সট ছবিটা হয়ে গেল 22শে শ্রাবণ। আচ্ছা, এবার 22শে শ্রাবণ নেক্সট ছবি হওয়ার কথা ছিল না। নেক্সট ছবি হওয়ার কথা ছিল অ্যাকচুয়ালি চতুষ্কোণ বা সত্যি বলে সত্যি কিছু নেই। আচ্ছা, হ্যাঁ, এই দুটো স্ক্রিপ্টই তখন লেখা। ঋতুদার করার কথা ছিল দুটোতেই, যে দুটো রোলই ইনফ্যাক্ট পরম করেছে। চতুষ্কোণও যে রোলটা পরম করেছে সেটা ঋতুদার করার কথা ছিল, আর সত্যি বলে সত্যি সত্যি বলে তো হ্যাঁ। তাই। কিন্তু দুটো নানান কারণে হলো না। তার বদলে আমি 2008 সালে যখন আমি ব্যাঙ্গালোরে, সেখানে বসে আমি পরমের জন্য একটা টেলিফিল্ম লিখেছিলাম যেটার নাম ছিল 22শে শ্রাবণ। আচ্ছা, সেটা স্টার জলসায় দেখানোর কথা ছিল, এবং সেটা অভিজিৎ পাকরাশি করার কথা ছিল কৌশিক সেনের, মানে আমরা ভেবেছিলাম। আর প্রহী রায় চৌধুরী আমরা ভেবেছিলাম আমরা সৌমিত্র চ্যাটার্জিকে অফার করবো। সো সেই 2008-এর সেই পুরনো স্ক্রিপ্ট টেলিফিল্মের, সেটাকে খুঁড়ে বার করা হলো 2011-এ। কারণ মনিয়া শিকার বলে কুছ থ্রিলার নেই, থ্রিলার, তো সেই স্ক্রিপ্ট খুঁড়ে বার করা হলো। সেই স্ক্রিপ্ট, ওটা আবার একটা মাইল ফলক হয়ে গেল বাংলা ছবিতে। 22শে শ্রাবণ, 22-এর পর এলো হেমলক, যেটার সিকুয়েল কিলবিল। হেমলকও আবার একটা অন্যরকম অন্যরকমের একটা জায়গা। তো আমরা যদি পরপর দেখি, মানে অটোগ্রাফ, 22শে শ্রাবণ, হেমলক, সবকটা একটার পর একটা, কিন্তু আচ্ছা, সব মিশর, অন্য। হ্যাঁ, মিশর রহস্য। হঠাৎ একদিন সুনীল গঙ্গোপাধ্যায় বাড়ি থেকে আমার বোম্বাটা ফোন করলো, কেড়ে কি করছিস? বলো, সুনীল দা বলছেন কাকা বাবুটা যদি, যে কাকা বাবু, হ্যাঁ খুব ভালো হয়। কারণ তখন আমার অ্যাকচুয়ালি সবসময় অরিজিনালি ফেলুদা করার ইচ্ছে ছিল, কিন্তু ফেলুদার রাইটস নেই। এবার তখন কাকাবাবুর যখন অফারটা এলো, কাকাবাবুর একটা জিনিস আমার দারুণ লাগতো, যে দি অ্যাডভেঞ্চার আউটসাইড ইন্ডিয়া, মানে কাকাবাবু এমন দুর্গম জায়গায় ঘুরে বেড়ান, এটা আমার খুব ইন্টারেস্টিং লাগে। এবং অগেন বাচ্চাদের জন্য ছবি বানানোর একটা ইচ্ছে ছিল। সো মিশর রহস্য, তারপর জাতিস্বর, তারপর চতুষ্কোণ। হ্যাঁ, তো ওই সময়টা আমার মনে আছে পরপর পরপর ডিফারেন্ট খুব খুব, মানে আমি শেষ অব্দিও সেই ডিফারেন্ট ছবি নিয়েই কাজ করেছি একদম। কিন্তু এই যে ডিফারেন্ট ছবি পরপর পরপর আসাটা, সেটা 2010 সালে অতটা কমন ছিল না। কারণ 2010 থেকে যারা ছবি করতেন তাদের মোটামুটি একটা ঘরানা ছিল, এক ধরনের ছবি, একটা মোটামুটি একটা। কিন্তু প্রত্যেকটা ছবিতে একটা সম্পূর্ণ ভিন্ন বিষয়, এইটা কিন্তু অটোগ্রাফের পর থেকেই একদম। আর শুধু তাই না, অটোগ্রাফে একটা আরো একটা জিনিস যেটা হয়েছে, যেটা আমার বলতেই হবে, সেটা হচ্ছে যে অনুপম রায়ের গানটা, ওই গানটা একটা যেমন ধরো কবির সুমনের ওই গানটা তোমাকে চাই, যেরকম একটা একটা ঝটকা দিয়েছিল কবি ফিল্ম মিউজিকে নতুন একটা অধ্যায়। ইন জেনারেল গান বলছি, মানে তুমি যদি শুধু গানই ধরো, মানে হ্যাঁ, মানে বাট আমি কেন ফিল্ম মিউজিক বলছি, কারণ ইন্ডিপেন্ডেন্ট মিউজিকের প্যারামিটার্স আলাদা, ফিল্ম মিউজিকের প্যারামিটার্স আলাদা। কেন আলাদা? বিকজ ফিল্ম মিউজিক কিন্তু মাথায় রাখতে হবে, একটা গল্পের, চরিত্রের, একটা ডিরেক্টোরিয়াল ভিশনের স্ট্রাকচারে তৈরি হয়। সো সেই জায়গা থেকে দাঁড়িয়ে অনুপমের গান আমাকে আমার মতো থাকতে দাও যেটা করলো, সেটা হলো যে বাংলা ফিল্ম মিউজিক এর একটা নতুন অধ্যায় শুরু করলো। হ্যাঁ, কিন্তু ধরো সৃজিত, আমরা যখন ধরো গান গাই এমনি বাড়িতে, এমনি গান গাই, একটা সলিল চৌধুরী গানও গাইছি, কিন্তু কবির সুমন এসে যাওয়ার পরে তো ওই গানটা তো 48 ঘন্টা ধরে বাজতো। ঠিক সেই জিনিসটাই আমি ফিল্মি মিউজিকে, এটা একটা কাল্ট, একটা, সেটা আমি কোনো ঠিক অনুপম রায়ের এই গানটা 48 ঘন্টা ধরে বাজতো, এবং ওটা বেজে বেজে মানে এমন একটা হয়ে গেছিল, ওই গানটা জানে না এরকম কোনো বাঙালি আর নেই। সো তো ওই গানটা অডিয়েন্স বা শ্রোতাদের পার্সপেক্টিভে বলছি, আমি শ্রোতার পার্সপেক্টিভে, আমি ক্রিয়েটরের পার্সপেক্টিভে বলছি। কারণ মানে একটা গানের জেনেসিস বা একটা গানের জন্ম, সে গানের জন্ম তিথিতে তার চারপাশে কি কি সার্কামস্ট্যান্স আছে, সেটা খুব ইম্পর্টেন্ট। সেই জায়গা থেকে আমার মনে হয়, যেটা আমি ইনফ্যাক্ট কিলবিল সোসাইটির যেদিন মিউজিক লঞ্চ হলো, সেদিন অনুপমের জন্মদিন ছিল।
তো সেই জন্মদিন, সেই উপলক্ষে আমি বলছিলাম যে অনুপমের আশাটা বাংলা ফিল্ম মিউজিকের জন্য একটা মাইল ফলক, এবং একটা তারপরে বিশাল কিন্তু অধ্যায়। বাংলা ফিল্মের মিউজিকের ঘরানাটাই পাল্টে গেল। শুধু সেটা হলো না, খুব আনফর্চুনেটলি আরেকটা জিনিস হলো যেটা খুবই অ্যাকচুয়ালি প্রবলেম্যাটিক, সেটা হচ্ছে যে দ্য ফোকাস শিফটেড ফ্রম বাংলা ইন্ডিপেন্ডেন্ট মিউজিক টু বাংলা বাংলা ফিল্ম। ফিল্ম মিউজিক, হ্যাঁ। আমরা যে ইন্ডিপেন্ডেন্ট মিউজিক শুনে বড় হয়েছি বা যে বাংলা ব্যান্ড শুনে বড় হয়েছি, সেইটা কিন্তু কোথাও একটা ওটাই যেন ফিল্মের মধ্যে, ওটা একটু পিছিয়ে এলো, ফিল্ম মিউজিকটা মিউজিকটা এগিয়ে গেল, এবং ওই ঘরানাটাই কিন্তু ফিল্মের মধ্যে মানে আমি আবার বলছি ঢুকে রেডিওতে গেল। হ্যাঁ। সুমন দা, অফকোর্স নচিদা, অঞ্জন দা, শিলাজি, তারপর আমি যদি বাংলা ব্যান্ড গুলো দেখি, মহিনের সম্পাদিত, মহিনের ঘোড়াগুলি সম্পাদিত যে গান, ফসিলস আছে, ক্যাকটাস আছে, শুরুতে একটু পরশ পাথর, তারপর চন্দ্রবিন্দু, ভূমি, দোহার, হ্যাঁ, ক্রসউইন্ডস, ওগুলো একটু লক্ষ্মী বেশি, ছাড়া, একদম একদম। আসতে থাকলো। তো ওগুলো 2010-এর পর একটু টেকস এ ব্যাক সিট, কারণ হঠাৎ করে দ্য ফোকাস শিফটেড টু বাংলা ফিল্ম মিউজিক। সো সেটা যে মানে আমার জন্য খুব সুখপ্রদ সেটা নয়, যদিও সেটাতে আমি আর অনুপমই হয়তো গিল্টি সবচেয়ে বেশি অটোগ্রাফের। মানে গিল্টি না, এটা সময়ের দাবি মেনে তো হ্যাঁ, সবকিছু, but মানে কিছু করার নেই তো। হ্যাঁ, ডেফিনেটলি, বাট দুটো একসাথে আবহমান হলে আমার খুব ভালো লাগে। বলছি যে আমার একটা জিনিস মজার লাগে, তুমি তো পরিচালকের দৃষ্টিভঙ্গিতে বলছো, আমি তো একজন সাধারণ দর্শক হিসেবে বলছি। সুমনদা যেরকম বলেছিলেন যে তোমাকে চাই, মানে কোনো একজনকে চাই, আর অনুপম রায় বললেন যে আমাকে বাবা, আমাকে একা থাকতে দাও, নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি। শিলাজিৎ সেই প্রেমকে তুই করে দিয়েছে, ঝিন্টি তুই। এইগুলো মানে এই আধুনিক বাংলা গানের যে পরিবর্তন, তার মধ্যে তোমারও কিন্তু এই ফিল্মের একটা বিশাল ভূমিকা আছে। হ্যাঁ, ডেফিনেটলি ফিল্মের একটা বিশাল ভূমিকা আছে, এবং বাংলা ফিল্ম গানের যে লিরিক, হ্যাঁ, সেটা কিন্তু 2010 অনওয়ার্ডস একটু একটু করে গেছে। পাল্টাতে থাকতো। একদম। মানে সেই পাল্টাতে গিয়ে তখন তারপর আরেকজনের কথা আমার বলতেই হবে, এখানে প্রসেন এলো বলে কিন্তু বাংলা কমার্শিয়াল মেইন স্ট্রিম সিনেমা, সেটা মানে দক্ষিণ ভারতীয় রিমেক ছবি হোক, সেটা যাই ছবি হোক, প্রসেন কিন্তু বাংলা গানের ভাষা পাল্টে দিল। এবং জিৎ গাঙ্গুলির কথা ডেফিনেটলি বলতে হবে, ইনক্রেডিবল ট্র্যাক রেকর্ড, ইনক্রেডিবল মিউজিক ডিরেক্টর। তার সঙ্গে প্রসেনের জুটি, ইনফ্যাক্ট জিৎ গাঙ্গুলির জন্য আমিও গান লিখেছি। হ্যাঁ, তুমি কত কি গান লিখেছো আমি এটা দেখছিলাম, মানে তুমি জিতের সাথে জোশে আমি কাজ করেছি, অচেনা শহরে আমার লেখা। তো না, তো জিৎ, প্রসেন, ইনারা ওই সময়টা একসাথে আমরা অনেকে মিলে। তুমি অভিজিতের কাছে গেছিলে কেন? বাংলা কার কাছে? অভিজিৎ আমাদের বম্বের। অভিজিতের কাছে গেছিলাম মানে গান গাওয়ানো, সেটাই তো বলছি, কোন ছবির? কিলবিলের অ্যালবাম। আচ্ছা। কিলবিলের অ্যালবাম, ওনার গানও আছে, দুটো গান আছে, দুটো ভার্সন আছে একই গানের, একটা দুর্নিবার গেছেন, একটা অভিজিৎ গেছেন। সো আমার গানের সফরে আমার মনে হয় 2010 অনওয়ার্ডস এত ভয়ঙ্কর একটা রেঞ্জের মানুষের সঙ্গে আমি কাজ করেছি। মানে একদিকে যেরকম বম্বেতে শ্রেয়া ঘোষাল, অরিজিৎ সিং, সোনু নিগম, বাবুল সুপ্রিয়, অভিজিৎ, তারপর উল্টো দিকে আবার বাংলায় সুমন দা থেকে শুরু করে নচিদা, অঞ্জন দা, তারপরে আমাদের অনুপম তো অবভিয়াস, অনুপমটা আমি বলছি না আলাদা করে, শিলাদার সাথে গান হচ্ছে, রূপঙ্কর, শ্রীকান্ত আচার্য, হ্যাঁ, ইমন, সোমলতা, লগ্নজিৎ। আর তার মধ্যে ইনফ্যাক্ট শঙ্কর মহাদেবন গান গেয়েছেন অটোগ্রাফের প্রথম ছবিতে, আমার মনে আছে, রেকর্ডিং করতে আমি বম্বে গেছিলাম। দেবুদার সাথে কাজ হয়েছে, দেবজ্যোতি মিশ্র। হ্যাঁ, নতুনদের মধ্যে সানাই কি ভালো একটা অ্যালবাম করবে। একটা জিনিস আমি বুঝতে পারি না, তুমি এত করো কি করে, মানে এটা আমি তোমাকে প্রশংসা করার জন্য বলছি না, আমি ভাবতে আসছিলাম
তোমার 50 তো পেরোয়নি, 50-এর আগে তোমার আমার 47 বছর বয়স। 47 বছর বয়স। আচ্ছা, তুমি 30টা 32টা কি আমি টেলিভিশনের যে খুচরো খাঁচাগুলো আমি তোমার সামনে বলছি, কথাটা বলার সাহস পাচ্ছি, খুচরো খাঁচা প্রত্যেকটাই অত্যন্ত ইম্পর্টেন্ট। তো সব মিলিয়ে দেখতে গেলে এতগুলো তোমার 47 বছর বয়সে প্রায় 30-35টা ছবি করে ফেলেছো, তার মধ্যে তুমি মানে অ্যাভারেজ না, টেলিভিশনে আমি কোনো কাজ করিনি এখন অবধি। সিরিজগুলো তুমি যদি সিরিজগুলো তো টেলিভিশনের জন্য, না ওটিটি টেলিভিশন না, আমি সরি, ওটিটির জন্য তো তুমি এবার করেছো। মানে আমার এখন অবধি 27টা ছবি হয়েছে আর 9টা সিরিজ হয়েছে, হিন্দি এবং বাংলা মিলিয়ে, আর আরো 3টে তোমার হাতে আছে। আমার কালকে কিলবিল রিলিজ করবে। 28তম ছবি রিলিজ করবে কিলবিল। হ্যাঁ, অ্যাকচুয়ালি না, উইঙ্কেল টুইঙ্কেল। দেখো উইঙ্কেল টুইঙ্কেল তো এখনো রিলিজ করেনি, সো উইঙ্কেল টুইঙ্কেল নিয়েই আমি বলছিলাম 27। সো উইঙ্কেল টুইঙ্কেলটা যদি আমি বাদ দিই তাহলে হচ্ছে 26। তাহলে অ্যাকচুয়ালি কালকে 27তম ছবি রিলিজ করবে। আচ্ছা, তো উইঙ্কেল টুইঙ্কেল যখন রিলিজ করবে 28তম হবে, আর লৌহ গৌরাঙ্গের নামটা যখন রিলিজ করবে ওটা 29তম। তো তার মানে তোমার অলমোস্ট প্রায় 30টা আমি ধরে নিচ্ছি, আমরা তো একটা রাউন্ড ফিগার ধরলে সুবিধা হয়। ওকে। তুমি অর্থনীতির ছাত্র, এটা আরো ভালো বুঝবে। তো মোটামুটি তুমি 47 বছর বয়সে 30খানা ছবি করে ফেলেছো, এবং 15 বছরের তোমার কেরিয়ারে, তাই তো? হ্যাঁ, জীবনে আর কি চাও? এরকম ট্র্যাক রেকর্ড, এরকম ট্র্যাক রেকর্ড বাংলা মানে এত দ্রুত তুমি মানে তুমি কি যখনই পারো তখনই স্ক্রিপ্ট লেখো? আমি ঘুমাই কম প্রথমত, মাথায় কি কিলবিল করে? মাথায় কিলবিল করে গল্প, 4-5 ঘন্টার বেশি ঘুমাই না। আর আমার প্রচন্ড এফিশিয়েন্ট টিম, সো ওই টিমটা খুব ভালো এবং এফিশিয়েন্ট হওয়ার ফলে আমি অনেক কিছু একসাথে করতে পারি, মানে অনেকগুলো প্রজেক্ট একসাথে ডেভেলপ করতে পারি। তাই দেখছি অনেকগুলো ছবির কাজ, আর আমি কাজের মধ্যে থাকতে ভালোবাসি। ওয়ার্কাহলিক, আমার প্রচন্ড প্রচন্ড খিদে কাজে। সো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই অদম্য খিদেটা একমাত্র এইভাবেই পূরণ করা সম্ভব। আমার অনেক ভালো ভালো অভিনেতা অভিনেত্রীর সাথে এখনো কাজ হয়নি। ইরফানের সঙ্গে কাজ হলো না, তো চলেই গেল। ইরফানের ইনফ্যাক্ট হেমলক সোসাইটির হিন্দিটা করার কথা ছিল, আমরা অনেক দূর আমাদের আলোচনা এগিয়েছিল। হ্যাপি সিং বলে চরিত্রটা বলেছিল যে इसको পাঞ্জাবি বানাতে আনন্দ করকে, তো তারপর করিব সিঙ্গেলের শুটিং চলছে, 3-4টে মিটিং হয়েছিল। আনন্দ করের ক্যারেক্টার না বলছে যে একটা রোমান্টিক ট্র্যাকটা একটু বাড়াতে, কারণ তখন খুব রোমান্টিক ছবি করছে। সো না, হ্যাঁ, মানে অনেকের সাথেই অনেক ভালো অভিনেতা। আচ্ছা, এবার আমি একটা ছোট র্যাপিড ফায়ারে চলে যাই। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, পাহাড় না সমুদ্র? জঙ্গল। আচ্ছা আচ্ছা, কৌশানী না কোয়েল? কিলবিল সোসাইটি আর হেমলক সোসাইটি বলে আমি বলছি। মানে কি হিসেবে? মানে তোমার নায়িকা হিসেবে, অভিনেত্রী হিসেবে। দেখো, দুটো খুব আলাদা রোল, দুটো ওরমভাবে বলা খুব মুশকিল। দুজনেই যদি সেম চরিত্র অভিনয় করতাম তাহলে বেটার বলতে পারতাম। সো এক্ষেত্রে দুজনেই মানে টাই আমি বলবো। আচ্ছা, রীতাভরি না স্বস্তিকা? अगेन কি হিসেবে? না মানে অভিনেত্রী হিসেবে, আমি সবটাই কাজের দিক দিয়ে জিজ্ঞেস করছি। আচ্ছা, অভিনেত্রী হিসেবে কোনো পার্সোনাল কিছু না। স্বস্তিকা। আচ্ছা, পুরোটাই কাজের মধ্যে, ঠিক আছে? বলো। হ্যাঁ, প্রসেনজিৎ না পরমব্রত? অ্যাজ অ্যান অ্যাক্টর পরম। আচ্ছা, কৌশিক গাঙ্গুলি না অঞ্জন দত্ত? অ্যাজ এ ডিরেক্টর কৌশিক গাঙ্গুলি, অ্যাজ অ্যান অ্যাক্টর অঞ্জন দত্ত। অ্যাজ এ সিঙ্গারও বলো? আরে কৌশিক তো গান করে না, আগে কৌশিকটাকে কি করে আমি সিঙ্গার হিসেবে তো। পঙ্কজ ত্রিপাঠী না শাশ্বত চট্টোপাধ্যায়? অ্যাজ অ্যান অ্যাক্টর? অ্যাজ অ্যান অ্যাক্টর শাশ্বত চট্টোপাধ্যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেবশ্রী না রূপা গাঙ্গুলি? রূপা গাঙ্গুলি। আচ্ছা, গাভাস্কার না সচিন তেন্ডুলকার? সচিন। রসগোল্লা না রাবড়ি? রাবড়ি। চাইনিজ না মোগলাই? চাইনিজ। কন্টিনেন্টাল না জাপানিজ? কন্টিনেন্টাল। হ্যাঁ, ইউরোপ না আমেরিকা? ইউরোপ। অপর্ণা সেন না মমতা শঙ্কর? অপর্ণা সেন। আদিত্য বিক্রম সেনগুপ্তের মায়ানগর না কৌশিক গাঙ্গুলির অযোগ্য? আদিত্য বিক্রম সেনগুপ্তের মায়ানগর, একদম, মানে কোনো ডাউট নেই। যদি
প্রশ্নটা হতো যে আদিত্য বিক্রম সেনগুপ্তের মায়ানগর না কৌশিক গাঙ্গুলির নগর কীর্তন নগর কীর্তন বা সিনেমাওয়ালা, তাহলে আমি প্রচন্ড ডিলেমায় পড়ে যেতে। আচ্ছা, চাপে আচ্ছা, পড়ে আচ্ছা। যেতাম। সুস্মিতা সেন, হয়তো নগর কীর্তনই বলতাম। আচ্ছা, সুস্মিতা সেন না ঐশ্বর্য রায়? সুস্মিতা সেন। আচ্ছা, জিৎ না দেব? দেব। জয়া এলসার না পাউলি? পাউলি। আচ্ছা, ঋত্বিক না নানা পাটেকর? ঋত্বিক। আবির না যিশু? যিশু। যিশু। আচ্ছা, এখানে আমার মোটামুটি তোমার সঙ্গে এই পর্যায়ের একটা গল্প শেষ হলো, ঠিক আছে? কিন্তু এই গল্পটা আমরা আশা করব যে আরো অন্য কোনো দিন আবার হতে পারে, যে কোনো সময়। নমস্কার, আমি সৃজিত মুখোপাধ্যায়। নিবেদিতা দের ইউটিউব চ্যানেল লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন।